বিএনপি নেতা ইলিয়াস গুমে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য দিয়েছেন আরও ৩০ খুনের বর্ণনা। প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান পেলেন লাল গালিচা সংবর্ধনা, দেয়া হয়েছে গার্ড অব অনার। শীর্ষ বৈঠক কাল। এই ঝগড়ায় যদি আমরা যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তো বা লজ্জাজনক হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করব, এই বিষয়ের পুরাটাই আপনি এখান থেকে ইগনোর করুন, সেইটাই আমাদের জন্য কল্যাণকর হবে। আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপান্স করেছি, সাথে সাথে আমারও একটি বক্তব্য সেখানে আমি উল্লেখ করেছিলাম যে কোনো ব্যক্তির অন্ধকার জীবনের অন্ধকার অধ্যায় সম্পর্কে আমার বক্তব্য এসেছিল। শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ইস্যুতে উত্তপ্ত সংসদ। মামুনুল হকের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে স্পিকার সহ দুজনের বক্তব্য এক্সপাঞ্জ। বৃষ্টি উজানের ঢলে পানির নিচে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাটের নিম্নাঞ্চল। রংপুরের তিস্তা সেতুরক্ষা বাঁধের একাংশে ধস। মাজারের দানবক্স নিয়ে আলোচনার পর সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি। সুইজারল্যান্ডে শান্তি আলোচনার টেবিলে ইরান, আমেরিকা। মূল গুরুত্ব লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ ও হরমুজ খোলাতেই। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত খবর। 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান জড়িত বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় প্রায় 30টি হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে ট্রাইব্যুনালে দেয়া তার সাক্ষ্যে। 4 কোটি টাকা শেখ পরিবার লুটপাট করে নিয়ে গিয়েছে। 2012 সালের 17 এপ্রিল গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এবার সে ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার কথা উঠে এলো ট্রাইব্যুনালের সাক্ষ্যে। রোববার শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এ সময় ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে জিয়াউল আহসান ও তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মধ্যে হওয়া কথোপকথন তুলে ধরেন তিনি। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছে, এর বেশি আমি আর কি করব, আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পর অপারেশন রেবেল হান্ট পরিচালনা করে 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে এবং বুড়িগঙ্গা নদীর তীরে নিয়ে গুলি করে হত্যার কথাও সাক্ষ্যে জানান ইমরুল কায়েস। বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি, কমা, সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। অত্যন্ত মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি, কমা, সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। সাক্ষীর জবানবন্দিতে গুম, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ 7টি ঘটনায় প্রায় 30 হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে গুম শুরু হয় বিডিআর সদস্যদের দিয়ে। পিলখানার বিদ্রোহের পর যেসব জওয়ান পলাতক ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে গুম করা হতো। সেই গুমের পেছনেও বড় হাত ছিল তৎকালীন র্যাবের গোয়েন্দা কর্মকর্তা জিয়াউল আহসানের। পরে গুমের তালিকায় নাম ওঠে রাজনৈতিক নেতা সহ শত শত মানুষের। গুমের পর অনেককেই খুন করে লাশ ফেলা হতো বরগুনা সুন্দরবন অঞ্চলে। স্টার নিউজের অনুসন্ধানে সর্বপ্রথম উঠে আসে চাঞ্চল্যকর এই তথ্য। দেখুন আমার একটি অনুসন্ধান, ক্যামেরায় ছিলেন কাজী জুয়েল।
পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সময় পিলখানার বিডিআর হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি করতেন নজরুল ইসলাম। বিদ্রোহের দিন তিনি পিলখানা ছেড়ে পালিয়ে যান আর চাকরিতে যোগ না দিয়ে গোপালগঞ্জের একটি হাসপাতালে কাজ নেন। সেখান থেকে 2010 সালে গুমের শিকার হন। পরে নজরুলের মরদেহ মেলে বাগেরহাটের রায়েন্দা এলাকায় বলেশ্বর নদীতে। কালো মাইক্রোতে করিয়া অনেক লোক ছিল, 5-7 জন সকাল থেকে ছিল নাকি ওইখানে। সে তো ভাবছে যে আমার জেলে দেবে, তো হয়তো তারা তো মাইনাজারতে জেলের মাধ্যমে তো দিতে পারতো। এরকমের মানি এখান থেকে 3 বার মনে করেন 3টে প্যাচ দিছে এবং তার ভিতর থেকে পেট ফাড়া, পেটটা চাকু দিয়ে ফাড়িয়া নদীতে ভাসাই দিয়েছে। নজরুলের মরদেহের সূত্র ধরে স্টার নিউজের কাছে আসে বরগুনার পাথরঘাটার চরদোয়ানির তথ্য। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুমের ঘটনার সঙ্গে এই এলাকার সবচেয়ে বড় সম্পৃক্ততা আছে। প্রত্যক্ষদর্শীরা জানান 2010 সাল থেকে এই এলাকায় মাঝরাতে র্যাবের গাড়িবহর আসত। গাড়ি থেকে আসামির মতো মানুষ নামানো হতো, ট্রলারে করে তাদের নেওয়া হতো বলেশ্বর নদী হয়ে সুন্দরবন এলাকায়। সকালবেলা দোকান খুলতাম, দেখতাম যে 9টার দিক দিয়ে 10টার দিক দিয়ে লাশ লই আইছি। ট্রলার মানুষ, ব্রিজ ভরা, ব্রিজের উপরে অনেক মানুষ। এইখানে এসে ওই ঝোপের ভিতরে বসে দাঁড়াই আমি আর কি দেখছি, যেমনটা হলে হাত পা বাঁধা অবস্থায় মানুষ উঠেছে, পা বাঁধা না হাত বাঁধা অবস্থায়, মানে হাঁটাইয়া চোখ বাঁধা অবস্থায়। এই সাপোর্টে ফালাইয়া এরকম হাত এবং পা বাঁধা অবস্থায় এরকম শোয়াইয়া মাথায় গুলি করতো ওরা। হ্যাঁ 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 এইভাবে পুরোপুরি শোয়াইয়া এইভাবে মাথায় গুলি করতো। মাথায় গুলি করিয়া তারপরে হইল গিয়া এই হাত আর পা এরকম বাঁধা অবস্থায় এই জায়গায় একটা ওই যে সিমেন্টের ব্যাগ আর পায়ে একটা সিমেন্টের ব্যাগ লাগাইয়া পেট চিরিয়ে তারপরে নদীতে ফালাই দিত। স্থানীয়দের তথ্য মতে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে র্যাবের গাড়িবহর যেত ভান্ডারিয়া হয়ে মঠবাড়িয়া পাথরঘাটা সড়ক ধরে বরগুনার চরদোয়ানি। সেখানে বাজারের পাশেই বরফকলের সামনে গাড়ি রাখা হতো। বরফকলের সামনে থেকে ট্রলারে উঠে সোজা বলেশ্বর নদীতে, চরদোয়ানি খাল থেকে নদীর মোহনা। এরপর 2 থেকে 2.5 ঘন্টা ট্রলার চললেই বঙ্গোপসাগরের মোহনা। ঠিক যখন নদীতে ভাটা নামত তখন গুম হওয়া ব্যক্তিদের মরদেহ ফেলে দেওয়া হতো নদীতে, যাতে ভাটার সময় গভীর সমুদ্র ধরে মরদেহ তলিয়ে যায়। র্যাবের এই গুম অপারেশনের নেতৃত্ব দিতেন এলিট বাহিনীর তৎকালীন গোয়েন্দা কর্মকর্তা জিয়াউল আহসান। তাকে সহায়তা করতেন বরিশালের র্যাব 8-এর কর্মকর্তারা। এই তো জিয়া, এনাকে দেখছেন আপনি নিজ চোখে? হ্যাঁ। কি বোটের উপরে? হ্যাঁ, এই ব্রিজের উপরে থাকে। আমার জানা মতো 200-র উপরে করছে। হ্যাঁ, মারিয়ে ফেলাইছে, এইরকম নদীতে লাশ ফালাই দিছে। 2-3জন নিয়ে আসতো, সর্বোচ্চ 9 জন। এরও দেখছেন? দেখছি স্যার। ওনারা কোত্থেকে আসতো? ওনার গাড়িতে এসে কোথেকে আসছে আমি জানতাম। ঢাকার অফিসার? হ্যাঁ। দীর্ঘ অনুসন্ধান চালিয়ে র্যাবের সে বেশ কয়েকজন সোর্সকে খুঁজে বের করে স্টার নিউজ। যে ট্রলারে করে গুম অপারেশন হতো সেই ট্রলারেই থাকতেন র্যাবের সোর্সরা। বরগুনার পাথরঘাটা হয়ে এই যে সুন্দরবনের একটা যে বড় একটা অংশ পড়েছে, এখানে শুধু যে মানুষজন এনে গুম করা হতো তা কিন্তু নয়। এখানে আরও একটি যেটা করা হতো সেটা হচ্ছে বন্দুক যুদ্ধ দেখানো হতো। জলদস্যু, বনদস্যু, ডাকাত, অস্ত্র উদ্ধার এই সব করা হতো এই জঙ্গলে। এইরকম প্রায় 5 থেকে 7টি চরের এলাকার যে সুন্দরবনের যে বিশাল যে বনাঞ্চল, সেই বনাঞ্চলে জলদস্যু আটক এবং অস্ত্র উদ্ধার দেখানো হতো। মনিরুল ইসলাম, স্টার নিউজ, বরগুনা। দর্শক, 2 দিনের সফরে মালয়েশিয়া পৌঁছে এই মুহূর্তে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্য একটু শুনে আসি। চিন্তাটা কি করতে চাইছি, যেহেতু সরকারের দায়িত্ব আমাদেরকে দিয়েছে জনগণ, আমরা কি করতে চাইছি, আমি কি করতে চাইছি আপনাদের সাথে শেয়ার করছি। এটাই আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে, সেই সুযোগটা আমি ভেবেছি আমি আমার চিন্তাগুলো আপনাদের শেয়ার করতে চাই। যদি মনে করেন যে কোনোটা চিন্তা পছন্দ না করবেন, আচ্ছা আসেন আরেকটা বিষয় ছিল আপনাদের সাথে। কয়েকদিন আগে আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, কেউ আমরা ছোট যখন ছিলাম অনেক সেই এক্সপেরিয়েন্স আছে। একটা অনুষ্ঠান হতো, অনেক কমে গেছে দেখছি অনুষ্ঠানটা, থেকে আমরা আবার রিভাইভ করার চেষ্টা করছি। সেটা সায়েন্স ফেয়ার হতো সারা দেশে বিভিন্ন স্কুল। আমরা বিজ্ঞান, আমরা ইনোভেশন নামে আমরা একটি অনুষ্ঠান শুরু করেছি।
এই অনুষ্ঠানটি উপজেলা জেলা পর্যায়ে হয়ে গিয়েছে। গত সপ্তাহে জেলা পর্যায়ে হয়েছে সারা বাংলাদেশের। এটা আগামী 29 তারিখ চীন মৈত্রীতে নেশন ওয়াইড, যেটা ন্যাশনাল, যেটা ইনশাআল্লাহ চীন মৈত্রীতে। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা ইনোভেটিভ যে যা যেটা মাথায় যেটা আছে, ধর দুইজন বন্ধু নিজে সে একা হোক, কি সে করতে পারে, কি সে চিন্তা করে, তার কোনো কিছু ইনোভেট করার, কিছু আবিষ্কার করার, কিছু বানানোর, কি সেটা চিন্তা, সে যাতে বই প্রকাশ করতে পারে, সেটা যাতে প্রতিফলন সে করতে পারে, সেইটার জন্য আমরা অনুষ্ঠান শুরু করেছি। সেই অনুষ্ঠানটা ফাইনাল হবে নেশন ওয়াইড হবে ইনশাআল্লাহ 29 তারিখে চীন হবে। গেল খেলা, গেল ইনোভেশন। এবার আসে এরপরে আমরা স্কুল সিলেবাসের মধ্যে যেটা নিয়ে আসতে চাইছি। আমি যে এই জন্য বাচ্চাদের কথা বলছি বা স্কুলের কথা বলছি, আপনাদের সামনে তুলে ধরছি এই কারণে, এরা আমাদের ভবিষ্যৎ। আমাদের জন্য আমাদের ভবিষ্যৎটা ঠিক করতে হবে। আমরা কিন্তু অন্য দেশের বাচ্চাদের দিকে চাইছি, বাড়ি এত ভালো করে ফেললো, ও এত ভালো করে ফেললো, অন্য দেশের বাচ্চা এত ভালো করে ফেললো। আরে ভাই, আমাদের নিজেদের বাচ্চাদের খবর নয়, এটা কোনো কথা না। আমাদের নিজেদের বাচ্চাদের খবর করতে হবে, বিকজ এদেরকে যদি আমরা মানুষ করে গড়ে তুলতে পারি, তাহলেই বাংলাদেশটা একদিন এটা দিস ইজ হাউ আই সি, হাউ আই সি। এখন সব কালচার আমরা যেটা করতে চাইছি, আমরা 5-6টা সাবজেক্ট অফ কালচার, একটা মিউজিক হতে পারে, কবিতা আবৃত্তি হতে পারে, এরা। আমরা সরাসরি তারেক রহমান বক্তব্য শুনছিলাম কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সাথে তিনি মতবিনিময় করছিলেন। প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির ধর্মমন্ত্রী, পরে দেওয়া হয় গার্ড অব অনার। 2 দিনের এই সফরে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। তার সফর ঘিরে তৈরি হয়েছে শ্রমবাজার ও ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের আশা। প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত 8:30টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান। বিমানবন্দরের সরকার প্রধানকে অভ্যর্থনা জানান দেশটির ধর্মমন্ত্রী, পরে তাকে দেয়া হয় গার্ড অফ অনার। এ সময় সেখানে ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মকর্তারা। এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ 23 জন। এই সময় তাকে বিদায় জানান দলের মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল, ছিলেন চীন ও মালয়েশিয়ার কূটনীতিকরাও। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে শীর্ষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। তার এই প্রথম রাষ্ট্রীয় সফরে রয়েছে শ্রমবাজার ও বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। নীলফামারী 4 আসনের এমপির নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করার বিষয় নিয়ে উত্তপ্ত সংসদ। স্পিকার কার্যবিবরণী থেকে এই বক্তব্য এক্সপাঞ্জের ঘোষণা দিলে শুরু হয় বাকযুদ্ধ। এছাড়া মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে বক্তব্যও আজকে এক্সপাঞ্জ হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয় রোববার বেলা 3টায়। মন্তব্য আপনারা করবেন না, এটাই আশা করি। এর এক পর্যায়ে সংসদ নেতার বক্তব্য নিয়ে এনসিপি এমপি আব্দুল হান্নান মাসুদের বক্তব্য ঘিরে তৈরি হয় উত্তেজনা। ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন মাননীয় স্পিকার। তবে তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন বিএনপির সংসদ সদস্যরা। আমাদের নেতা উড়ে এসে নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, আপনি ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসে। সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোন অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। কারো বক্তব্যে বিতর্কিত কিছু থাকলে তা এক্সপান্সের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। সংসদের জবাব সংসদে হোক, তবে এটা সত্য এটা অসত্য, এই ঝগড়ায় যদি আমরা যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য হয়তো বা লজ্জাজনক হয়ে যাবে। আমি চাচ্ছি না
কারো সম্মানের সাথে এই লজ্জাটা লেগে থাকুক। এই জন্য আমি অনুরোধ করব এই বিষয়ের পুরাটাই আপনি এখান থেকে ইগনোর করুন, সেইটাই আমাদের জন্য কল্যাণকর হবে। এর আগে নীলফামারী 4 আসনের এমপির নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি ও মামুনুল হকের ব্যক্তিগত জীবন নিয়ে বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপান্স করেন স্পিকার। আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপান্স করেছি। এদিকে লিখিত জবাবে সংসদকে জনপ্রশাসন মন্ত্রী জানান, সরকারি অফিসে 4,68,220টি পদ শূন্য। এসব পূরণে 6 মাস থেকে 5 বছর মেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। আর নতুন প্রতিষ্ঠিত আদালতে বিচারকের পদ সৃষ্টির বিষয়টি বিবেচনাধীন আছে বলে জানান আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, বিরোধী দলের সম্মানিত সদস্যরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। টানা ভারী বর্ষণের সঙ্গে উজানের ঢলে প্লাবিত সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে সাদা পাথর পর্যটন এলাকা। আর রংপুরের সেতু রক্ষা বাঁধের প্রায় 30 মিটার অংশ বিলীন হয়েছে। স্বল্প মেয়াদে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জি থেকে প্রবল বেগে নামছে ঢলের জল। পানির তোড়ে সুনামগঞ্জের কলাগাঁও, জাদুকাটা, ধোপাজান নদী, বড়ছড়া শুল্ক স্টেশন এলাকা দিয়ে ভেসে আসছে পাহাড়ি কয়লা। ঝুঁকি নিয়ে এসব কয়লা সংগ্রহে নদীতে ভিড় জমান স্থানীয়রা। ভারী বর্ষণের সঙ্গে উজানের ঢলে সুনামগঞ্জের বেশিরভাগ নদ নদীতে পানি বেড়েছে। প্লাবিত হয়েছে তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক, মধ্যনগর ও ধর্মপাশার নিচু এলাকা। বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। উজানে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে নদীর পানি বৃদ্ধি পেতে থাকবে এবং কোথাও কোথাও এটা বিপদসীমার অতিক্রম করতে পারে এবং কোথাও বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হতে পারে। সিলেটের সীমান্তবর্তী নদীগুলোতেও নেমেছে পাহাড়ি ঢল। এতে তলিয়ে গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্র, ভেসে গেছে দোকানের আসবাবপত্র। নিরাপত্তা বিবেচনায় পর্যটন কেন্দ্রটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উজানের ঢলে হু হু করে পানি বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র সহ উত্তরের নদ নদীতে। লালমনিরহাটে ডুবেছে তিস্তা পাড়ের চরাঞ্চল, পানিবন্দী বেশ কিছু গ্রাম, জলমগ্ন সড়ক, ফসলের ক্ষেত। তিস্তার বাবা পানি ছাড়িয়ে দিছে, আমাদের ক্ষেত খাওয়া খুব ক্ষতি হবে লাগছে। এই তিস্তা ভাঙে চলে, যে বন্যা আইসে চল ভাঙি যায়, আর কি করব। হঠাৎ করে তিস্তা নদীর বন্যা আসিয়া বেসন বাদাম বহু কিছু জিনিস নষ্ট হয়ে গেল আমার। রংপুরের গঙ্গাচড়াই মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হয়েছে প্রায় 30 মিটার অংশ। ঝুঁকিতে সেতু সহ বিস্তীর্ণ এলাকা। গতবার ব্লক দেওয়ার কথা, বস্তা দেওয়ার কথা, একটাও দিল না। এখানে তো পুলটাও তো বৃষ্টিও তো আরো হয়েছে না। জনগণের সেখানে বাড়ি করি আছে, বাড়িও আর টিকেছে না। পানি উন্নয়ন বোর্ড ওরা মনে করে বড় বড় নদী শাসন করছে, ওরাই তো ভালো বুঝবে। আমরা কৃষি মানুষ, আমরা তো কিছু বুঝবো না। সিরাজগঞ্জেও দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে সদর উপজেলার বাহুকায় নদীরক্ষা বাঁধের অন্তত 30 মিটার বিলীন হয়েছে। ভাঙছে চৌহালি ও শাহজাদপুরের বিভিন্ন এলাকা। পাট, তিল, শাক সবজি না অনেক ক্ষতি হয়ে যাবে না, তার জন্য আমরা খুব হতাশ আছি বাবা, বুঝছো। বাংলা মেরসা অধিক ভাঙতেছে বা ভালোই ক্ষতি হইতেছে। জমি জমা মানুষের ভুট্টা মুট্টা আবাদ করে জমি জমা ভাঙতেছে। পানি বাড়ছে হাওড়া অঞ্চলেও। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। গতকালের তুলনায় 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আর বিপদ সীমা হচ্ছে 6.55, বিপদ সীমার নিচে আছে আর কি 141 সেন্টিমিটার নিচ দিয়ে। আমাদের ভৈরব বাজারে মেঘনা নদীতে ডেঞ্জার লেভেল 5.80। বৃষ্টি আর উজানের ঢলে উত্তরের 4 জেলায় স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করার কথাও জানানো হয়েছে। সম্প্রতি মাজার ইস্যুতে সমালোচনার মুখে পড়েন তিনি। 12 জুন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার পরিদর্শনে যান সারোয়ার আলম। এ সময় তিনি মাজারের আয় ও ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে উদ্যোগ নেয়ার কথা বলেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে মাজারে থাকা আগের দান বাক্স সিলগালা করে নতুন দান বাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে দানের অর্থ রাখার জন্য থাকা ঐতিহাসিক 3টি দানের ডেগ সিলগালা করা হয়। এই ঘটনার পর জেলা প্রশাসকের পক্ষে বিপক্ষে বিস্তর আলোচনা সমালোচনা তৈরি হয়। 2025 সালে 18 আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পান সারোয়ার আলম। এই ডিসি মহোদয় সিলেটের মানুষে মনে কররা, সিলেটের মানুষের প্রাণর দাবি যেগুলা এইগুলা তান বাস্তবায়ন কররা।
তান্ডে যদি আরো 3 বছর এক্সট্রা রাখা হইতো এরপরেও সিলেটবাসী খুশি থাকলো অনেক। ডিসি সরওয়ার আলম সাহেবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেই কুচক্রী মহলের এই পরিচিতি উদ্ঘাটন করা দরকার। কি কি কারণে ডিসি সরওয়ার আলমকে এই প্রত্যাহার করা হলো তা সিলেটবাসী জানতে চায়। আমরা চাই ওনার মতো একটু ভালো মানুষ যেটা প্রত্যাহার করা হয়েছে ওই প্রত্যাহার অর্ডারটা ক্যান্সেল করে ওনারে আমাদের সিলেটের সেবার জন্য নিয়োজিত করা হোক। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে শোকের মাতম। পরিবার উপর্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারগুলোর সদস্যরা। দ্রুত সময়ের মধ্যে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। আর্থিক সহায়তার আর্জি জানিয়েছে সরকারের কাছে। পরিবারের মুখে হাসি ফোটাতে কাতারে গিয়েছিলেন সিলেটের কানাইঘাটের গাছবাড়ি গ্রামের জিবাল উদ্দিন। দেশটিতে সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ছোট্ট ছেলেকে কোলে নিয়ে আহাজারি করছেন জিবালের স্ত্রী। ফোন দিয়া কইছেন তোমরা বাপ মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। জিবালের মতো দুর্ঘটনায় প্রাণ গেছে একই গ্রামের মোস্তাক আহমেদ, জসিমউদ্দিন, জুবাইর আহমেদ ও কাদের আহমেদের। তাদের পরিবারেও স্বজনহারা আর্তনাদ। দ্রুত সময়ের মধ্যে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। জসিমউদ্দিন যে মারা গেছেন আমার ফুফাতো ভাই, ছোট, কারণ 2টা বাচ্চাই আছেন, এবারে দারিদ্র গরিব মানুষ, অসহায়। সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে দাবি আমরা যেটা মানুষ আসলে অসহায়, নিরীহ মানুষ যে 3-4 জন মারা গেছেন সবও নিরীহ, আপনারা একটু আটটা বাড়াইতা। এই যে 3টা পরিবারের দিকে সবার আন্তরিকতা এবং সহযোগিতা আশা রাখছি আমরা। রোববার সকালে কাতারের দোহা থেকে একটি পিকআপে করে কর্মস্থল আল শাহানিয়া শহরে যাচ্ছিল 6 জন। পথে আল শাহানিয়ার শামাল এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 6 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশী এবং 1 জন ভারতীয় নাগরিক। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা ফিরছি কিছুক্ষণ পরেই আমাদের সাথে। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন স্টার নিউজ। রাজধানীর মোহাম্মদপুরে সন্দেহভাজন ছিনতাইকারী সোহেল ও তার 2 সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। 14 মামলার আসামি এলাকায় পরিচিত মাওরা সোহেল নামে। তার বাকি সঙ্গীদের ধরতে চলছে অভিযান। এদিকে আগামী 23 তারিখকে কেন্দ্র করে কেউ ঝুঁকির সৃষ্টির চেষ্টা করলে তারা নিজেরাই ঝুঁকিতে থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গেল 16 জুন রাজধানীর আদাবরে বিকাশ দোকানদারকে কুপিয়ে দোকান থেকে 3 লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযানে গেলে তাদের ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। পরে পুলিশের পাল্টা গুলিতে 2 ছিনতাইকারী আহত ও 4 জনকে গ্রেপ্তার করা হয়। র্যাব ওই ঘটনায় মোহাম্মদপুরের সন্ত্রাসী এক্সেল বাবু এবং কবজি কাটা আনোয়ার গ্রুপের 6 জনকে গ্রেপ্তার করে। ও মোবাইলটা পকেটে এমনি ঘুরে গেছে, ঘুরে আমার জাপ মারে ধরে ওরে কই কোবা, আমার কোনো কিছু বলার চান্সও দেয় নাই, হেরও কিছু বলে নাই। তখন আজকে আমার ক্যাশ ডটে টান দিয়ে দেখে টাকা নাই। তখন জাপটি করার পরে দেখে মনে পকেটে টাকা আছে, আমার টান দেখাচ্ছে এখানে বাইকুরা নিচে ফালাই যারা পকেট টান দিয়ে টাকা লয়ে গেছে। এর ধারাবাহিকতায় ওই গ্রুপের আরেক সক্রিয় সদস্য সোহেল ওরফে মাওরা সোহেলকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। এ সময় ধরা পড়ে তার 2 সহযোগী শফিকুল ইসলাম সুমন ও রাসেল। ধৃত সোহেল মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। আবু সাইদ এবং মাওরা সোহেল ছিল এই কিশোর গ্যাংদের নেতা। তো মাওরা সোহেলকে ওই দিন আমরা ধরতে পারি নাই, ও কিন্তু আমাদের সার্ভিলেন্সে ছিল। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ নিরাপত্তা বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় র্যাব। গ্রেপ্তার নিয়ে রাজধানীতে এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ার করেন র্যাব 2-এর অধিনায়ক। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে 14টি মামলা রয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত।
পরিবারের অভিযোগ, শনিবার আটকের পর পুলিশি হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে। তবে পুলিশ তা অস্বীকার করে জানিয়েছে, মাদকসহ আটকের পর প্রান্ত হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে হাসপাতালে মারা যান তিনি। তার শরীরে কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের জখম চিহ্ন ছিল না। সুতরাং তিনি অসুস্থ হওয়ার সাথে সাথে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করেন, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তথাপিও এই ঘটনায় আমরা জেলা পুলিশের পক্ষ থেকে একটি ইনকোয়ারি কমিটি গঠন করে দেব এবং তারা যথাযথভাবে অনুসন্ধান করে প্রতিবেদন দেবে। তো বগুড়ার শাহজাহানপুরে ৮ বছরের শিশু রিফাতকে অপহরণের পর হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও ৫ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দিয়েছেন। 2018 সালের 15 জুলাই বগুড়ার শাহজাহানপুরে অপহরণ করা হয় ৮ বছরের শিশু রিফাতকে। 4 দিন পর উদ্ধার হয় তার অর্ধগলিত মরদেহ। তদন্তে নামে পুলিশ। 11 জনকে অভিযুক্ত করে আদালতে দেয়া হয় চার্জশিট। দীর্ঘ 18 বছর পর বিচার শেষে মামলার রায় দিলেন আদালত। এতে আব্দুল কালাম আজাদ, সেলিম, মেহেদি, রাজু ও সাগর নামের 5 আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আরও 5 জনকে। আরেক আসামি মারা গেছেন। মাননীয় ট্রাইব্যুনাল এই মামলার 7 নারী শিশু নির্যাতন দমন আইনের 7, 8 এবং প্যানাল কোডের 302, 201 এবং 34 ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করেন। আর শিশু যারা ছিলেন 5 জন আসামি, এই 5 জন আসামিকে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেন এবং দোষী সাব্যস্ত করে তাদেরকে 10 বছর এবং 10 বছর এই সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন রিফাতের স্বজনেরা। বিচার পেয়ে সন্তোষ জানান তারা। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই হত্যার কোন বিচার আমরা আল্লাহর কাছে যতটুকু আশা করেছিলাম এখন তাই পাইছি। আমরা এই রায়ে খুব সন্তুষ্ট। তবে আমার একটা দাবি আছে যে রায়টা দেশে সে রায়টা উচ্চ আদালতেও আমি সেই বিচারই পাই। আসামিদের মধ্যে সেলিম ও সাগর এখনো পলাতক রয়েছে। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া। হাম সংক্রমণে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি ছিল, তবে এ বিষয়ে তদন্তের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। সকালে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, বর্তমান সরকার হাম সংক্রান্ত সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে প্রাথমিক হেলথ কেয়ার ইউনিট চালু করা হবে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে বগুড়া, নরসিংদী, নোয়াখালী, খুলনা ও সিরাজগঞ্জকে। এসব প্রকল্পের অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকার। একটা থাকছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার মধ্যে 3টা থাকছে স্বাস্থ্য হাব এবং সেখানে 10 থেকে 12 জন থাকছে কমিউনিটি হেলথ ওয়ার্কার, যারা প্রত্যেকটা ঘরে ঘরে যে আপনার একটা প্রিভেন্টিভ স্বাস্থ্যের একটা প্যাকেজ তারা ডেলিভার করবে এবং যাদের চিকিৎসা দরকার হবে তারা সরাসরি তার অ্যাসাইন্ড যে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটের যে স্বাস্থ্য কেন্দ্র সেখানে আসবে। এই মডেলটা গ্রামে, যদি আমরা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা ইউনিয়নে এবং শহর অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে, মানে গ্রাম শহরের মধ্যে যে হেলথ সার্ভিস যে ডেলিভারি প্যাকেজ, এই প্যাকেজের কোনো পার্থক্য থাকবে না, মানের কোনো পার্থক্য থাকবে না। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটকে জনতুষ্টিমূলক ও উচ্চাভিলাষী আখ্যা দিয়ে এর বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ, সাবেক আমলা ও বিশ্লেষকরা। বলেন, ঘোষিত বাজেটে কাঠামোগত পরিবর্তনের কোনো আলোচনা নেই। বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলেও অভিমত তাদের। নাগরিক ঐক্যের আয়োজনে জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন, অর্থনীতির গভীর সংকট মোকাবেলায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার অনুপস্থিত। এত বড় এডিপি বাস্তবায়নের সক্ষমতা সরকার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন বক্তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আয় বৈষম্য কমানোতে আরও জোর দিতে হবে বলেও অভিমত তাদের। জাতীয় পরিকল্পনায় বড় ধরনের সংস্কার আনতে হবে। এখনকার পরিকল্পনা যেমন হঠাৎ করে আমরা শুনলাম যে মেগা প্রজেক্ট নেওয়া যাবে না। তো আমরা এখন কি করছি? আমরা যে পদ্মা ব্যারেজ করবো ওটা কি মেগা না
এটা মাইনর প্রকল্প। ৯.৯ লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় ৭ লক্ষ কোটি টাকা তো আপনাকে উপার্জন করতে হবে। ২ লক্ষ কোটি টাকার কথা পরে বলি। এই যে তার মধ্যে বড় টার্গেটটাই দিয়েছেন আপনি ন্যাশনাল রেভিনিউ বোর্ডকে। এই বোর্ডের কোনো স্ট্রাকচারাল চেঞ্জই করে, তো আগের মতোই আছে। সে গত বছরে ১ লক্ষ কোটি টাকার ঘাটতি ছিল, তো ১০ মাসের মধ্যে। এই বছর সে এটা আদায় করতে পারবে, যদি আদায় করতে না পারে তাহলে কী করবে? ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন সহ ৭ দফা দাবিতে আগামীকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। দ্রুত দাবি মানা না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় ব্যাংক পরিষদ গঠনে গড়িমসি করছে। পরিচালনা পরিষদ অবিলম্বে গঠন করতে হবে। যতদিন পর্যন্ত একটি সহযোগ্য পরিচালনা পরিষদ গঠন করা না হবে, ততদিন পর্যন্ত সচেতন গ্রাহক ফোরাম তার কর্মসূচি অব্যাহত রাখবে। সাভারে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ৩ জন মারা গেছেন। স্থানীয়রা জানিয়েছেন, বিকালে বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার এলাকায় সবজি খেতে কাজ করছিলেন কুটি ব্যাপারী সহ কয়েকজন। এ সময় হঠাৎ দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলে কুটি ব্যাপারী সহ ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়। চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ এলাকায় চাঁদাবাজির অভিযোগে সজীবের বিরুদ্ধে থানার অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। পরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপি ডিবি কার্যালয়ে এখন নেওয়া হবে। ডিএমপি ডিবি থেকে কর্মকর্তা এখানে আমাদের অফিসে চলে আসছে, তারা তাকে সেখানে নিয়ে যাবে। অনেকগুলো অভিযোগ আছে আমাদের কাছে, আমরা এখন তদন্তের স্বার্থে আমরা এখন কাজ করছি না। যে অভিযোগগুলো আমরা তার কাছ থেকে তথ্য নিয়েছি, আমরা এগুলো ভেরিফাই করতেছি এবং আমাদের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি তার কাছ থেকে সেগুলো আরও জাস্টিফাই করা হচ্ছে এবং আমাদের ডিএমপি ডিবি কার্যে নেওয়া হবে। এই তথ্যগুলোর ভিত্তিতে আরও অধিকতর তদন্ত তথ্য পাওয়া যায় কিনা সেই কারণে তাকে নেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা ফিরছি কিছুক্ষণ পরে, আমাদের সাথেই থাকুন। আরও একবার স্বাগত, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। সুইজারল্যান্ডে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এবং বিবৃতিতে এই বৈঠকে সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত সব বিষয়কে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী চুক্তির পথ তৈরি করবে বলে আশা প্রকাশ করেছে কাতার। বিবৃতিতে আরও বলা হয়, চূড়ান্ত চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনার জন্য বিশেষায়িত বিশেষজ্ঞ পর্যায়ের দল গঠন করা হয়েছে। সমঝোতা স্মারকের বাস্তবায়ন তদারকি, অর্জিত অগ্রগতি পর্যবেক্ষণ এবং চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো নিশ্চিতে কাজ করবে এই দল। এদিকে লেবাননে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হরমুজ প্রণালী। ওয়াশিংটন ও তেহরানের সমঝোতা স্মারক সইয়ের শর্ত ভঙ্গ করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। নতুন করে ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, আগামী 60 দিনের মধ্যে ইরান চূড়ান্ত চুক্তিতে না পৌঁছালে যুক্তরাষ্ট্রে বরং হরমুজে টোল আদায় করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পরই খুলে দেয়া হয় হরমুজ প্রণালী। ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তির অন্যতম শর্ত ছিল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, কিন্তু লেবাননে হামলা থামায়নি ইসরায়েল। এই ঘটনায় হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।
সমঝোতার শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়, হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। হরমুজে প্রবেশ থেকে বিরত থাকতে সব জাহাজকে সতর্ক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই নৌপথে প্রবেশের চেষ্টা করলে জাহাজগুলোকে হামলার মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। এদিকে হরমুজ বন্ধ করে দেওয়ার বিষয়ে ইরানের ঘোষণাকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র দাবি করেছে স্বাভাবিক রয়েছে জাহাজ চলাচল। ইরানের এমন শক্ত অবস্থানকে চুক্তির শর্ত মানতে বাধ্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর চাপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এদিকে ট্রাম্প বলেছেন, এখন হরমুজে কোনো টোল নেই, আগামী 60 দিনের পরও কোনো টোল থাকবে না যদি না যুক্তরাষ্ট্র এই টোল আরোপ করে। তিনি সতর্ক করেছেন, 60 দিনের মধ্যে ইরান চুক্তিতে না এলে উল্টো যুক্তরাষ্ট্রই হরমুজে টোল বসাবে। এ সময় যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের দেবদূত বলেও উল্লেখ করেন ট্রাম্প। নূর মোহাম্মদ, স্টার নিউজ। সীমান্ত ইস্যু ও অনুপ্রবেশকারীদের নিয়ে এবার কঠোর বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার পশ্চিমবঙ্গের তারকেশ্বরে জনসভায় তিনি বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। দশকের পর দশক ধরে আগের শাসক গোষ্ঠী পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে ফেলেছিল বলে অভিযোগ করেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর সব সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। সেই একই সুর দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠেও। শনিবার তারিশকরে পশ্চিমবঙ্গ দিবসের জনসভায় যোগ দিয়ে অনুপ্রবেশকারী ঢলের জন্য কংগ্রেস, বাম ও তৃণমূলকে দায়ী করেন মোদী। তার দাবি, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে ফেলেছিল আগের শাসক গোষ্ঠী। নষ্ট नहीं होने दिया। এতদিন নৈরাজ্য চলছিল দাবি করে তার পরিবর্তে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মোদী। বলেন, অনুপ্রবেশকারী ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। अब पश्चिम बंग दिवस से प्रेरणा लेकर আপনারা দেখছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তরের যে প্রক্রিয়া পূর্বতন রাজ্য সরকার দশকের পর দশক সেই প্রক্রিয়ায় আটকে রেখেছিল, নতুন সরকার হওয়ার পরেই সেই কাজ শুরু হয়েছে। এখন সেই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। দুর্নীতি প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে মোদী বলেন, বড় বড় লুটেরাদের জেলে পাঠানো হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানের জাঁকজমকে কোনো কমতি রাখেনি প্রশাসন। গোটা সভাস্থল মুড়ে ফেলা হয়েছিল কঠোর নিরাপত্তা বলয়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। দর্শক, এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।